ক্যাবিনেট কিভাবে গঠিত হয়, কিভাবে ডিসলভ হয়, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আর্টিকেল 59-এ যেটা আছে সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টের বাংলা হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় সরকার সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? স্থানীয় সরকার বলতে কি বুঝান? কোন ধারণা কি আছে কারো? স্যার মেম্বার চেয়ারম্যান। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন যে সরকার পরিচালনা করতে গিয়ে এই লোকাল গভর্নমেন্ট মানে তো হচ্ছে সরকার। আমরা সরকার বলতে বুঝি ক্যাবিনেট, যে মন্ত্রিসভা গঠিত হয় তারাই মেইন সরকার। এখন ধরেন একটা বৃহত্তর রাষ্ট্রের মধ্যে আপনার অনেকগুলো স্ট্যাটিউটরি বডি আছে, হ্যাঁ, ছোট ছোট বিভিন্ন রকম অর্গান আছে রাষ্ট্রের মধ্যে, আবার বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রের মতো করে। তো যেমন সিটি কর্পোরেশন, তারপরে হচ্ছে পৌরসভা, তারপরে হচ্ছে জেলা পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। তো এগুলি চালাতে হবে না? তো এইগুলি এই মানে সরকার কেন্দ্রীয়ভাবে সবকিছু নিয়ে মাথা ঘামাবে, কিন্তু একটা উপজেলার কি সমস্যা, উপজেলার বাজেট কি, তারপরে উপজেলার ব্যয় নির্বাহ কিভাবে হবে, এই যাবতীয় বিষয়গুলো আপনার উপজেলা প্রশাসন দেখবে। সেই উপজেলা প্রশাসন পরিচালনার জন্য একটা মানে ইন এ বডি, একটা অর্গান বা একটা দরকার, এই কালেকটিভলি কিছু মানুষের সমন্বয় করে সেই উপজেলা পরিষদ চালানো দরকার। যেমন আপনার উপজেলা পরিষদে প্রধানত উপজেলা চেয়ারম্যান আছে, তারপরে ভাইস চেয়ারম্যান আছে, মহিলা ভাইস চেয়ারম্যান আছে, জেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকে, সিটি কর্পোরেশনে মেয়র থাকে, স্থানীয় পর্যায়ে কাউন্সিলর থাকে, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান থাকে, তারপরে মেম্বার থাকে, ইউনিয়ন পরিষদ সদস্য, এবং আপনার মহিলা সদস্য থাকে সংরক্ষিত আসনের। তো আমাদের সংবিধান বলছে যে লোকাল গভর্নমেন্ট in every administrative unit of the republic shall be entrusted to bodies composed of persons elected in accordance with law. হ্যাঁ, কম্পোস্ট অফ পার্সনস, এই পরিষদগুলো, লোকাল গভর্নমেন্ট গুলো কিছু মানুষের সমন্বয়ে পরিচালিত হবে। কারা ওই পার্সন গুলো কারা হবে? ইলেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, যারা আইনগতভাবে নির্বাচিত হবে। ঠিক আছে? অর্থাৎ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই রাষ্ট্র চালানো বা সরকার চালানো হচ্ছে আমাদের সংবিধানের অন্যতম একটা ডিরেকশন। এরপরে আপনার 59(2)তে স্থানীয় সরকার পরিচালনা করতে গিয়ে আপনার এই বিধিবিধানগুলো কিভাবে করবে, এখানে তাদের কাজ কি হবে, হ্যাঁ, তারপরে এই বিষয়গুলো একটা সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে এভরিবডি সাচ ইন রেফার টু ইন ক্লজ 1 শ্যাল, মানে তারা কি করবে, যারা নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি, তারা subject to this constitution and any other law perform within their appropriate administrative unit such functions as shall be prescribed by act of parliament. সংসদের আইন দ্বারা তাদের কর্মপরিধিগুলো নির্ধারিত হবে, হ্যাঁ, যেখানে তাদের ফাংশনের মধ্যে আরো অন্তর্ভুক্ত থাকবে কি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড দি ওয়ার্ক অফ পাবলিক অফিসার্স, হ্যাঁ, প্রশাসন এবং সরকারি কর্মচারীদের কার্যগুলো এখানে অন্তর্ভুক্ত থাকবে। তারপরে আইন শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা করা, তারপরে হচ্ছে জনসাধারণের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। এগুলি হবে যে আপনার আইন দ্বারা নির্ধারিত স্থানীয় সরকারের কার্যাবলী। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। স্যার, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত কি স্থানীয় সরকার? উপজেলা ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত স্থানীয় সরকার। উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদ আছে, সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে। স্যার, এমপি আলাদা না স্যার? এমপি তো হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ দা পার্লামেন্ট। এমপি স্থানীয় সরকার না, এমপি তো হচ্ছে, হ্যাঁ,
এরপর ধরেন বিভিন্ন এই যে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তারপরে বিভিন্ন পৌরসভাগুলো আছে, তারপরে হচ্ছে এই আপনার ইউনিয়ন পরিষদ আছে, হ্যাঁ, জেলা পরিষদ আছে। আপনার জেলা প্রশাসক সরকারি ক্যাডার, কিন্তু কিন্তু জেলা পরিষদের একজন আবার এই চেয়ারম্যান নিযুক্ত হয়। যেমন আমাদের চিটাগাং এর জেলা পরিষদের চেয়ারম্যান সালাম সাহেব, এম এ সালাম সাহেব। তো এখানেও কিন্তু আবার এগুলি সরকার যদিও নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আমাদের কনস্টিটিউশনের ডিরেকশন হচ্ছে এরা কি করবে, নির্বাচিত প্রতিনিধি হবে, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা করবে। হ্যাঁ, এই স্থানীয় সরকারগুলো তাদের বাজেট প্রণয়ন এবং তারা কর আরোপ করতে পারবে। যেমন ইউনিয়ন পরিষদ তাদের এই ইউনিয়ন পরিষদের বিভিন্ন গৃহকর আদায় করতে পারবে। পৌরসভা হোল্ডিং ট্যাক্স বা আমরা সিটি কর্পোরেশন যে হোল্ডিং ট্যাক্স আমরা প্রদান করতে হয়, এই জমির খাজনা একটা, আবার সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স কিন্তু আরেকটা, এগুলি আদায় করতে হয়। তাহলে স্থানীয় সরকার আইন দ্বারা তাদের এই ট্যাক্স আদায় করার ক্ষমতা লাভ করবে এবং সেগুলো কিভাবে ট্যাক্স গুলো ব্যয় হবে এই ক্ষমতাও এই কার্য পরিধিও তারা পরিচালনা করবে। তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এ স্থানীয় সরকার সম্পর্কে শুধু দুইটা আর্টিকেল 59 এবং 60। এখানে বেসিক জিনিস হচ্ছে তারা নির্বাচিত প্রতিনিধি হবে এবং তারা ট্যাক্সেশন এবং আয় ব্যয়ের ক্ষমতা তাদের উপর থাকবে, এই বিষয়টা হচ্ছে মূল। এরপরে ডিফেন্স সার্ভিস, হ্যাঁ, প্রতিরক্ষা বিভাগ। আমাদের আর্টিকেল 61-এ প্রতিরক্ষা, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, বিজিবি, আমাদের এই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে বিভিন্ন। তারপরে এই যে বিশেষ করে প্রতিরক্ষা বাহিনী বলতে এই তিন বাহিনী বুঝাই, আকাশ, তারপরে নৌ, অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী। তো এখানে এই আর্টিকেল 61-এ বলা হচ্ছে দ্য সুপ্রিম কমান্ড অফ দ্য ডিফেন্স সার্ভিস অফ বাংলাদেশ শ্যাল বেস্ট ইন দ্য প্রেসিডেন্ট, যে প্রতিরক্ষা বিভাগের সুপ্রিম কমান্ড থাকবে যে রাষ্ট্রপতির উপর, হ্যাঁ, এন্ড দ্য এক্সারসাইজ দেয়ারঅফ শ্যাল বি রেগুলেটেড বাই ল, কিন্তু রাষ্ট্রপতি এই ক্ষমতা কিভাবে প্রয়োগ করবেন সেটা আইন দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ রাষ্ট্রপতিকে সম্মান করে এই প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে করা হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে ডিফেন্স সার্ভিসে কিভাবে রিক্রুটমেন্ট হবে, পার্লামেন্ট আইন তৈরি করে তাদেরকে রিক্রুট করবে, তাদের আপনার এই কর্মবিভাগ, প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ গঠন, রক্ষণাবেক্ষণ, তারপরে মঞ্জুরি কমিশন, তারপরে হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট, তারপরে হচ্ছে তাদের বেতন ভাতা, তারপরে তাদের শৃঙ্খলা কিভাবে নির্ধারিত হবে, এগুলি আপনার পার্লামেন্ট আইন প্রণয়ন করে এগুলো নির্ধারণ করবে, এটা বলা হয়েছে। তারপরে এবং যতদিন বলা হচ্ছে নির্দিষ্ট এই ব্যাপারে নির্দিষ্ট আইন এই পার্লামেন্ট প্রণয়ন না করে ততদিন পর্যন্ত রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশের মাধ্যমে এগুলি পরিচালনা করবে। হ্যাঁ, তারপরে 63-তে ওয়ার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যুদ্ধ, ওয়ার শ্যাল নট বি ডিক্লার্ড and the republic shall not participate in any war except with the assent of the parliament। আমরা যুদ্ধ করব কিনা, কোন দেশের সাথে আমাদের যুদ্ধের প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, তারপরে এই war shall not be declared, যুদ্ধ ঘোষণা করা যাবে না এবং যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না unless it is discussed in the parliament, মানে পার্লামেন্টকে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার এবং যুদ্ধ করার ব্যাপারে আপনার সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। এই তারপরে আপনার চ্যাপ্টার 5-এ যে জিনিসটা আছে আর্টিকেল 64, এটা হচ্ছে দা অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল নাম শুনেছেন কখনো আপনারা? জি স্যার। হ্যাঁ, আমরা এই যে লয়ার, আপনারা লয়ার হবেন, আপনারা একজন ক্লায়েন্টের মামলা পরিচালনা করবেন, ঠিক আছে? যে কোনো মানুষ, যে কোনো ব্যাংক বা কোম্পানি আপনার কাছে মামলা নিয়ে আসবে, আপনি তার পক্ষে প্লিড করবেন। তো সরকারও কিন্তু একটা মামলার ক্লায়েন্ট হতে পারে না, সরকারকে মামলা করার প্রয়োজন হতে পারে, আবার মানুষ সরকারের বিরুদ্ধে মামলা করবে। তো সরকারের প্রতিনিধিত্ব কে করবে, সরকার কাকে উকিল নিযুক্ত করবে?
হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলকে। অ্যাটর্নি জেনারেল Attorney, হচ্ছে attorney। কনস্টিটিউশনালি সুপ্রিম। এরপরে আপনার স্থানীয় পর্যায়ে আপনার পিপি আছে, জিপি আছে। পিপি মানে পাবলিক প্রসিকিউটর, ফৌজদারি মামলায় সরকার পক্ষে যিনি প্লিড করেন। তারপরে জিপি হচ্ছে সিভিল মামলায় সরকার পক্ষে যিনি প্লিড করেন, তাকে গভর্নমেন্ট প্লিডার। আবার এডিশনাল পিপি আছে, এডিশনাল জিপি আছে, এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বা এপিপি আছে, আবার এসিস্ট্যান্ট পাবলিক গভর্নমেন্ট প্লিডার বা এজিপি আছে। তো সর্বোচ্চ সরকারের পক্ষে সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। হ্যাঁ, আর সেই আইন কর্মকর্তার যোগ্যতা হবে যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার যোগ্যতাও হবে সেই একই রকম। আচ্ছা, আমাদের অ্যাটর্নি জেনারেল কে আপনারা কি জানেন? বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম। মাহবুবে আলম যে মারা গেছেন করোনায়, এই মারা কথা গেছেন আপনারা উনি। জানেন না? উনি মারা গেছেন স্যার। হ্যাঁ, তাহলে এখন কে? মাহবুবে আলমের পরে কে? এখন হলেন এম আমিন উদ্দিন, যিনি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি এখন বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবীদের মধ্যে মানে সরকার পক্ষে উনি সর্বোচ্চ ব্যক্তি। তারপরে এই অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি যেভাবে তাকে কার্যপরিধি নির্ধারণ করে দিবেন সেভাবে কার্য পরিচালনা করবেন, এই কথা বলা হয়েছে। 64(3) বলা হয়েছে আপনার অ্যাটর্নি জেনারেলের বাংলাদেশের যে কোনো আদালতে হ্যাঁ শুনানিতে অংশগ্রহণ করার, তার বক্তব্য পেশ করার ক্ষমতা থাকবে। অ্যাটর্নি জেনারেল মানে এই নয় যে তিনি শুধু সুপ্রিম কোর্টে হিয়ারিং করবেন, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল আমাদের জেলা জজ আদালত, ইভেন একটা চৌকি আদালতে, সহকারী জজ আদালতেও তার বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা রাখেন। আমাদের সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। তারপরে এই প্রেসিডেন্ট যেভাবে নির্ধারণ করবেন, প্রেসিডেন্ট যেভাবে সময়সীমা নির্ধারণ করবেন সেভাবে অ্যাটর্নি জেনারেল তার পদে বহাল থাকবেন, এবং এই প্রেসিডেন্ট যেভাবে নির্ধারণ করবেন সেভাবে তিনি তার পারিতোষিক বা পারিশ্রমিক পেয়ে থাকবেন, এই কথা বলা হয়েছে। তাহলে আমরা এই ক্যাবিনেটের পরে 3টা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করলাম। প্রথম কথা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, তারপরে হচ্ছে ডিফেন্স সার্ভিস এবং কিভাবে যুদ্ধ হবে এই বিষয়টা, এবং এরপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে। এটা হচ্ছে চ্যাপ্টার 5। এখন স্যার হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাটর্নি জেনারেলের সময়সীমা যেটা উল্লেখ করা আছে সেটা কি স্যার ওনাকে নিয়োগ দেওয়ার সময় স্যার ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি উল্লেখ করে দেবেন, নাকি যখন ইচ্ছা তখন? না, যখন ইচ্ছে তখন। সাধারণত একটা সরকার পরিবর্তিত হয়ে গেলে তো অ্যাটর্নি জেনারেলের যে রাজনৈতিক পদ, এটা পরিবর্তন হয়ে যায়। পরে যদি কোনো সরকার গঠিত হয় তারা তো ওনাকে রাখে না। সাধারণত কোন সরকার যদি 5 বছরের জন্য সরকার গঠন করে 5 বছর তাদের দলীয় মানুষ অ্যাটর্নি জেনারেল থাকে, ওই সরকার যদি পরবর্তীতে আবার সরকার গঠন করে, তখন আগের জনকে যদি মনে করে যে তাকে দিয়ে পরিচালনা করবে, তিনি ভালো পারফর্ম করলেন, তাকে রাখবেন অথবা নতুন কাউকে নিয়োগ দিবেন। যেমন মাহবুবে আলমের আপনার দক্ষতা এবং জ্ঞান গরিমার কারণে, আইন জানার কারণে তাকে দ্বিতীয় মেয়াদেও কিন্তু রাখা হয়েছে, কিন্তু করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে পার্ট 5 এ চলে যাই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, অ্যাটর্নি জেনারেল কি সরকার পক্ষের সকল উকিলদের প্রতিনিধিত্ব করে? স্যার, সরকার পক্ষে জি সকল উকিলদের প্রধান হলেন তিনি। সরকার পক্ষে সকল উকিলদের প্রধান তিনি। না স্যার, অনেক সময় দেখা যায় কোনো মামলা মানে বিচারাধীন অবস্থায় বা মানে মামলা চলমান অবস্থায় যদি সরকার পক্ষের কেউ মানে মামলাটা লড়ে স্যার, মানে তখন স্যার মানে উনি আবার মানে সবশেষে বিবৃতি দেয়, উনি কি ওদের পক্ষ হয়ে আবার মানে প্রতিনিধিত্ব করে? বিবৃতি মানে কি, বাইরে প্রেস রিলিজ না কোর্টে? না স্যার, মানে বাইরে যখন মানে সাংবাদিকরা জিজ্ঞেস করে তখন উনি ওনাদের পক্ষে বিবৃতি দেয়। তো ওনাদের পক্ষে বিবৃতি দেয়। মানে অ্যাটর্নি জেনারেল তো একজন, এখন মামলা তো হাজার হাজার, তো কাউকে এখানে আবার এডিশনাল অ্যাটর্নি জেনারেল আছে না, জি স্যার, এক্সটেন্ড ওনার অফিসের ওনার অধীনে আরো অনেকজনকে তো নিয়োগ দেওয়া হয়েছে। তো যেগুলো সেন্সিটিভ মামলা, এগুলি অ্যাটর্নি জেনারেল ওই বিষয়ে একটা বিবৃতি দিতে পারেন, অথবা ওনার সহকারীও বিবৃতি দিতে পারেন, সহকারী যে মামলাটা পরিচালনা করেছেন
এটা বিবৃতি কে দিবেন, এটা সম্মান করে ওনাকে হয়তো দিতে দেওয়া হয়, কিন্তু বুঝতে সব পেরেছি, মামলা যে স্যার। উনি পরিচালনা করতে পারেন তা তো না। আচ্ছা স্যার, জি স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে পার্ট 5 হচ্ছে দা লেজিসলেচার, আইনসভা। আমরা পড়েছিলাম যে আপনার রাষ্ট্রের 3টা অর্গান, একটা হচ্ছে এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ, যেটার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে হচ্ছে জুডিশিয়ারি আমরা এখনো পড়ি নাই, এটা আমরা সামনে পড়বো আর্টিকেল 94 থেকে। ওটা হচ্ছে বিচার বিভাগ। এরপরে আরেকটি যে বিভাগ, এটা হচ্ছে দা লেজিসলেচার বা আইনসভা। তাহলে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে পড়েছি, এক্সিকিউটিভ সম্পর্কে পড়েছি, তারপরে লেজিসলেচার বা এই আইনসভা সম্পর্কে এখন পড়বো, আবার ভবিষ্যতে দা জুডিশিয়ারি সম্পর্কে পড়বো। দা লেজিসলেচার, এখানে এই আপনার এই চ্যাপ্টারের এই পার্টের চ্যাপ্টার 1-এ যে জিনিসটা, সেটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে মোস্ট পাওয়ারফুল অর্গান অফ দ্য স্টেট। হ্যাঁ, আমি শুরুতে একটা জিনিস আলোচনা করেছিলাম, সভরেনিটি অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট সার্বভৌম। পার্লামেন্ট এত বেশি, যেমন ব্রিটিশ পার্লামেন্ট বলা হয় যে পুরুষকে নারী, নারীকে পুরুষ পরিণত করা ছাড়া তারা করতে পারে না, এমন কোনো কাজ নেই। মানে তাদের ক্ষমতার ব্যাপকতা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। তো পার্লামেন্ট সার্বভৌম। পার্লামেন্ট, আপনি এই যে সরকার, আমরা যে প্রধানমন্ত্রীর বিষয়ে পড়েছি, মন্ত্রিসভার বিষয়ে পড়েছি, আমরা এই সম্পর্কে কি পড়েছিলাম? দা ক্যাবিনেট কালেকটিভলি শ্যাল বি রেসপন্সিবল টু দা পার্লামেন্ট। এই মন্ত্রিসভা পর্যন্ত কিন্তু পার্লামেন্টের নিকট দায়বদ্ধ। তাহলে এখন পার্লামেন্ট হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। আবার পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি কে পদত্যাগ করতে হয় না, রাষ্ট্রপতিকে পর্যন্ত পরিবর্তন করে ফেলতে পারে না। তাহলে সবচেয়ে বেশি ক্ষমতাবান হচ্ছে কি? পার্লামেন্ট। প্রথমে আর্টিকেল 65-এ আছে এস্টাবলিশমেন্ট অফ পার্লামেন্ট। এস্টাবলিশমেন্ট অফ পার্লামেন্ট, সংসদ প্রতিষ্ঠা। দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের একটি সংসদ থাকবে, টু বি নোন অ্যাজ, এই সংসদের নাম কি হবে? হাউস অফ দ্য নেশন বা জাতীয় সংসদ। হাউস অফ দ্য নেশন, আমাদের সংসদের নাম কি? হাউস অফ দ্য নেশন, বাংলাতে বললে জাতীয় সংসদ। ইন হুইচ সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দিস কনস্টিটিউশন শ্যাল বি বেস্টেড দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য রিপাবলিক। রিপাবলিক মানে প্রজাতন্ত্রের, লেজিসলেটিভ পাওয়ার মানে আইন প্রণয়ন। প্রজাতন্ত্রের যত আইন প্রণয়ন হবে, সেই আইন প্রণয়নের যাবতীয় ক্ষমতা কার উপর থাকবে? হাউস অফ দ্য নেশন বা পার্লামেন্টের উপর থাকবে। তবে 65 প্রোভাইসো ক্লসে বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট, এখানে যদিও বলা হচ্ছে পার্লামেন্টের উপর আইন প্রণয়নের যাবতীয় ক্ষমতা থাকবে, কিন্তু নাথিং ইন দিস ক্লজ শ্যাল প্রিভেন্ট পার্লামেন্ট, পার্লামেন্টকে বারিত করবে না, হ্যাঁ, এই ক্লজের কোনো কিছু, ফ্রম ডেলিগেটিং। ডেলিগেট মানে কি? ক্ষমতা অর্পণ করা, প্রতিনিধিত্ব করা, টু এনি পার্সন অর অথরিটি, কোনো ব্যক্তি বা অথরিটি, বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট, আইন দ্বারা, পাওয়ার টু ডেলিগেটিং পাওয়ার, ডেলিগেটিং টু এনি পার্সন অর অথরিটি বাই অ্যাক্ট অফ পার্লামেন্ট। পাওয়ার, ডেলিগেটিং কি? পাওয়ার, পাওয়ার ডেলিগেট করা, টু মেক অর্ডার্স, রুলস, রেগুলেশনস, বাইলস অর আদার ইনস্ট্রুমেন্টস হ্যাভিং লেজিসলেটিভ ইফেক্ট। মানে পার্লামেন্ট চাইলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অথরিটিকে আপনার আইন প্রণয়নের ক্ষমতাটা আপনার ডেলিগেট করতে পারবে। এই কথাটা মানে মূল আইন প্রণয়নের ক্ষমতাটা কার বলেন? মূল আইন প্রণয়নের ক্ষমতা কার থাকবে? সংসদের। সংসদের। কিন্তু সংসদ চাইলে তার এই ক্ষমতাটা, রুলস, রেগুলেশনস, বাই ল, এই ক্ষমতাটা সংসদে আরেকটা আইন তৈরি করার মাধ্যমে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে অর্পণ করতে পারবে, ডেলিগেট করতে পারবে। এই কথাটা বলা হয়েছে। তারপরে 65 ক্লজ 2-তে বলা হয়েছে পার্লামেন্ট কাদেরকে নিয়ে গঠিত হবে? দ্য পার্লামেন্ট শ্যাল কনসিস্ট অফ 300 মেম্বার্স, 300 জন সদস্য নিয়ে গঠিত হবে। টু বি ইলেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন অনুসারে যারা নির্বাচিত হবে, ফ্রম সিঙ্গেল টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস,
টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস মানে একটি সিঙ্গেল টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি মানে একটি সংসদীয় এলাকা থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হবে বাই ডাইরেক্ট ইলেকশন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে যে যাকে আমি ভোট দিয়ে সরাসরি নির্বাচিত করছি, আর পরোক্ষ নির্বাচন হচ্ছে আমি কাউকে নির্বাচিত করছি, আমি যাদেরকে নির্বাচিত করলাম ওরা আবার আরেকজন নেতা নির্বাচন করলো, এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। যেমন রাষ্ট্রপতি, প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা আমাদের সংসদীয় গণতন্ত্রে হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন, মানে আমরা তো প্রথমে এমপিদের নির্বাচিত করি, আবার এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করে। তাহলে আমরা কি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের আমরা সরাসরি ভোট দেই? রাষ্ট্রপতি কি প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়? প্রত্যক্ষভাবে নির্বাচিত হয় না। যেমন স্যার সংরক্ষিত মহিলা আসনে যারা নিযুক্ত হয়, হ্যাঁ এটাও বলছি। তাহলে in accordance with law from single territorial constituencies by direct election and for so long as clause 3 is effective, এবং clause 3 যতদিন কার্যকর থাকবে, the members provided for in that clause, the member shall be designated as member of the parliament. clause 3 এর যতদিন মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত ক্লজ 3 অনুসারে যারা নির্বাচিত হবে তারাও মেম্বার অফ দ্য পার্লামেন্ট বলে বিবেচিত হবে। ক্লজ 3 তে কার কথা বলা হয়েছে? এবার আমরা ক্লজ 3 তে যাই। তাহলে মোট কথা হচ্ছে পার্লামেন্ট গঠিত হবে 300 জন ডাইরেক্ট নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। এরপরে সংরক্ষিত আসনের 50 জন বর্তমানে সংরক্ষিত আসনের সদস্য দ্বারা মোট 350 জন দ্বারা পার্লামেন্ট গঠিত হবে। ওই 50 জন সম্পর্কে ক্লজ 3 তে বলা হয়েছে। আচ্ছা, ক্লজ 3টা দেখা যাচ্ছে আপনার এই 2004 অ্যামেন্ডমেন্ট করে এটাকে মাত্র নেক্সট আফটার দ্য এক্সপাইরেশন অফ পিরিয়ড অফ 10 ইয়ার্স 10 বছরের জন্য করছে। প্রথমে কি করছে 10 বছরের জন্য? আনটিল দ্য ডিসলিউশন অফ দ্য পার্লামেন্ট অকারিং নেক্সট আফটার দ্য expiration of the period of 10 years beginning from the date of the first meeting of the parliament, মানে যখন সংশোধনী আনছে তখন থেকে dissolution of parliament occurring next after the expiration of period of 10 years, মানে সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন 2004 প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া 10 বছর কাল অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে, অর্থাৎ এই সংসদ 2004 সালে যে সংশোধনে আনা হয়েছে ওই সংসদ ভেঙে যাওয়ার পরে অব্যবহিত পরবর্তী 10 বছর পর্যন্ত কি হবে? এই in existence at the time of the commencement of this constitution 14 amendment act 2004 there shall be reserved 50 seats, reserved মানে সংরক্ষিত রাখা হবে 56 50টি আসন। এখানে ক্লজ 2 তে substituted the words 45 seats by the constitution 15 amendment act, আগে 45 ছিল, পরবর্তীতে এটা 50 seats করছে। exclusively for women, কেবলমাত্র মহিলাদের জন্য। members and they will be elected by the aforesaid members in accordance with the law on the basis of procedure of professional representation in the parliament through single transferable vote. তাহলে বাসে সংরক্ষিত আসন আছে না? জি স্যার আছে না? হ্যাঁ জি স্যার। তাহলে এই যে বলা হচ্ছে এই রকম সংরক্ষিত আসনের মতো মহিলাদের জন্য 50টা সংরক্ষিত আসন চতুর্দশ সংশোধনীর পরবর্তী ওই পার্লামেন্টের প্রথম বৈঠক থেকে পরবর্তী 10 বছর পর্যন্ত রাখা হবে। হ্যাঁ, এরা এই সংরক্ষিত আসনের 50 জন নির্বাচিত হবে যেই দলের যতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেই দলের আনুপাতিক হারে। তাহলে 50 জন যদি হয় 300 জনের মধ্যে প্রতি 6 জনে একজন করে মহিলা সংসদ সদস্য নির্বাচিত করতে পারবে, মানে 6টি আসন মিলে একটা। হ্যাঁ,
তাহলে থ্রো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এটা একটা সিঙ্গেল ভোট, মানে ট্রান্সফারেবল ভোট মানে কি, হস্তান্তরযোগ্য। কিছু ভোট নট ট্রান্সফারেবল, আপনার ভোট আপনাকে দিতে হবে। আর কিছু ভোট ট্রান্সফারেবল মানে উনি যদি সরাসরি উপস্থিত না থাকেন, ওনার পক্ষ হয়ে আরেকজন দিতে পারবেন। ঠিক আছে? Provided that nothing in this clause shall be deemed to prevent a woman from being elected to any of the seats provided for in clause 2 of this article. মানে এই সংসদ 50 জন সংরক্ষিত মহিলা আসন থাকলেও এই ক্লজ কোন মহিলাকে সরাসরি নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করবে না। 50 জন নির্বাচিত হবে সংরক্ষিত আসনে, কিন্তু তারা আবার সরাসরি নির্বাচন করেও কিন্তু আসতে পারবেন, এই কথা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে আবার ক্লজ 3 এ ইনসার্ট করা হয়েছে 15 অ্যামেন্ডমেন্টে। এখানে বলা হয়েছে ফর দ্য রিমেইনিং পিরিয়ড অফ পার্লামেন্ট ইন এক্সিস্টেন্স অফ দ্য টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011। হ্যাঁ, মানে পঞ্চদশ সংশোধনীর পরে যে রিমেইনিং পিরিয়ড, ওই রিমেইনিং পিরিয়ডের জন্য পার্লামেন্ট শ্যাল কনসিস্ট অফ 300 মেম্বার্স elected by direct election provided for in clause 2 and 50 women members provided for clause 3। তাহলে এই পঞ্চদশ সংশোধনীতে এই মানে ওই তখনকার যে পার্লামেন্ট, এটার রিমেইনিং পিরিয়ডের জন্য ওইটা বহাল রাখছে। ওই 10 বছর মেয়াদ যে অতিক্রান্ত হয়ে গেছে, আপনার 2004 সংশোধনীর 14 অ্যামেন্ডমেন্টের প্রথমে তো করছিল 10 বছর, ওই 10 বছর মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আপনার 15 অ্যামেন্ডমেন্টের দ্বারা রিমেইনিং পিরিয়ডের জন্য ওই 50 সংরক্ষিত আসন রাখছে। বর্তমানে সংবিধানের 17 অ্যামেন্ডমেন্ট, লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা সপ্তদশ সংশোধনী 2018 সালে, ওইটাতেও আরো 10 বছরের জন্য এই 50 জন সংসদ সদস্য সংরক্ষিত আসনের কার্যকারিতা বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, এটা স্থায়ীভাবে না করে কেন 10 বছর 15 বছর এরকম করা হচ্ছে? আপনাদের কি আইডিয়া কেন মনে হচ্ছে এই 50 সংরক্ষিত আসন 10 বছর 10 বছর এভাবে বাড়ানো হচ্ছে? বলতে পারেন কেউ? নারীর ক্ষমতায়ন বাড়ানোর জন্য স্যার। নারীর ক্ষমতায়ন বাড়ানোর জন্য তো স্থায়ী করে দিল না কেন? এটা কেন 10 বছর আবার 10 বছর এরকম করা হচ্ছে? সম্ভবত স্যার নারী মানে নারীর বৃদ্ধির কারণে, মানে হ্যাঁ, এখন সংরক্ষিত রাখছে, কিন্তু যখন মনে করা হবে যে আমাদের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ সমতার সুযোগ সৃষ্টি হয়েছে, তারাও যথেষ্ট কোয়ালিফাইড, তারাও শিক্ষা দীক্ষা সবকিছুর ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, তারাও যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, তখন হয়তো এটা অ্যাবলিশ করে দেওয়া হবে। এই জন্য এটা স্থায়ী না করে এটা টাইম টু টাইম এটার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। তারপরে 65 ক্লজ 4 এ বলা হচ্ছে দ্য সিট অফ পার্লামেন্ট শ্যাল বি ইন দ্য ক্যাপিটাল। সংসদের অধিবেশন কোথায় বসবে? রাজধানীতে বসবে। এটা আপনার 65(4) এ বলা হলো। আচ্ছা, এরপরে আমরা এই 66 টা আমরা অনেকটা পড়ে ফেলেছি। রাষ্ট্রপতির হওয়ার যোগ্যতার বিষয়টা পড়ার সময় এটা কোয়ালিফিকেশন এন্ড ডিসকোয়ালিফিকেশন ফর ইলেকশন টু পার্লামেন্ট। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোয়ালিফিকেশন কি, ডিসকোয়ালিফিকেশন কি? প্রথম আমরা কোয়ালিফিকেশন গুলো দেখব। 66(1) এ a person shall subject to the provision of clause 2 be qualified to be elected as and to be a member of parliament, মানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। if he is a citizen of Bangladesh, একটা হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, and has attained the age of 25 years, এবং যার বয়স 25 বছর হয়েছে। আপনাদের যাদের বয়স 25 বছর হয়েছে তারা এমপি ইলেকশন করতে পারবেন। তাহলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কয়টা? মাত্র 2টা। একটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, তারপরে 25 বছর বয়স হতে হবে। আগামী সংসদ নির্বাচনে আপনারা স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য সবাই নিজ নিজ সংসদীয় আসনে একটা মনোনয়ন ফর্ম গ্রহণ করবেন। জি স্যার। এটা নেতৃত্বের শুভ সূচনা হোক, পরিচিতি হোক, আপনার সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে। দল তো বড় দল, জি স্যার,
আগামীতে আমি করবো ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, ভেরি গুড, মোস্ট বড় দল তো আপনাকে নমিনেশন দিতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনার 25 বছর বয়স হয়েছে, আপনি এই এমপি ইলেকশন করতে পারবেন। আপনি এই জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তারপরে এই টুতে বলা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। হ্যাঁ, টুতে যোগ্যতার ব্যাপার নাই, যোগ্যতার না, যোগ্যতা এই দুইটাই। যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক 25 বছর। এরপর ডিসকোয়ালিফিকেশন গুলো বলা হয়েছে 66(2)তে। অযোগ্যতা কি কি, কারা কারা করতে পারবে না। ওই যে আমি বললাম হারাম গুলো বলা হয়ে থাকে, হালাল গুলোর তালিকা থাকে না। হালালের তালিকা দীর্ঘ, হারামের তালিকা সংক্ষিপ্ত। হারামের তালিকাটা সংক্ষিপ্ত, এই কয়েকটা জিনিস নিষিদ্ধ, বাকি সব কিন্তু হালাল। তাহলে এই অযোগ্যতা, হারাম গুলো বলা হয়েছে, মানে অযোগ্যতা কি? এ পারসন শ্যাল বি ডিসকোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ or for being a member of parliament who, কে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, is declared to be a competent court to be an unsound mind, যদি কোনো কোর্ট তাকে অপ্রকৃতিস্থ ঘোষণা করে, পাগল ঘোষণা করে, is an undischarged insolvent, অর্থাৎ দেউলিয়া ঘোষিত হওয়ার পর ওই দায় থেকে যে এখনো পর্যন্ত অব্যাহতি পায় নাই। তারপরে acquires the citizenship of or affirms or acknowledges allegiances to a foreign state, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে অথবা কোনো বিদেশের প্রতি আনুগত্য পোষণ করে। তারপরে হচ্ছে ডি, has been on conviction for a criminal offense involving moral turpitude sentenced to imprison for a term of not less than 2 years, 2 বছরের জন্য নৈতিক স্খলনজনিত কারণে কেউ 2 বছরের জন্য সাজাপ্রাপ্ত হলো, unless a period of 5 years has elapsed since the release, ওই সাজা প্রাপ্তির পরে 5 বছর যদি অতিক্রান্ত না হয়। কেউ কোনো একটা ফৌজদারি অপরাধে কমপক্ষে 2 বছর সাজাপ্রাপ্ত হতে হবে। 2 বছর সাজা প্রাপ্ত হলে সে নির্বাচন করতে পারবে না, যদি ওই সাজা থেকে অব্যাহতির পর আরো 5 বছর সময় অতিক্রান্ত না হয়। অর্থাৎ একবার সাজা ভোগ করছে, এই জন্য ওই সাজার মেয়াদ এবং সাজা থেকে অব্যাহতির পর আরো 5 বছর সময় অতিক্রম হলে কেবল সে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। has been convicted of any offense under the Bangladesh Collaborators Special Tribunal Order 1972, মানে যোগসাজশকারী দালাল আইন বিশেষ ট্রাইব্যুনালে যে দোষী সাব্যস্ত হয়েছে, অথবা যুদ্ধাপরাধী আইনটা না, হ্যাঁ, যোগসাজশকারী, এটা বাংলাদেশ কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনালস অর্ডার 1972। এটা আসলে 72তেই গঠন করেছেন বঙ্গবন্ধু। বিশেষ যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ, নরহত্যাজনিত অপরাধ, এদেরকে কিন্তু ক্ষমা করেন নাই। যাই হোক, সেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়ে গেল, ওই দিকে আর তিনি হাত দিতে পারেন নাই। পরে আওয়ামী লীগ সরকার এসে 2010 সাল থেকে যুদ্ধাপরাধের বিচার শুরু করে অনেকজনের সাজা নিশ্চিত করেছে। তারপরে FA বলছে holds any office of profit in the service of the republic other than an office which is declared by law to be disqualified its holder, রাষ্ট্রের লাভজনক অফিস, যেমন একজন সচিব, উপসচিব, একজন ডিসি, হ্যাঁ, একজন কমিশনার, বিভাগীয় কমিশনার, অথবা কোন শৃঙ্খলা বাহিনীর কমান্ডার, কোন লেফটেন্যান্ট, কোন মেজর, তারা ওই পদে বহাল থাকা অবস্থায়, রাষ্ট্রের লাভজনক অফিসে পদে বহাল থাকা অবস্থায় কিন্তু সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন না, এটা বলা হয়েছে। তারপরে ইজ ডিসকোয়ালিফাইড ফর সাচ ইলেকশন বাই অর আন্ডার এনি ল, অথবা কোন আইন দ্বারা যদি সে সংসদ নির্বাচন করার জন্য অযোগ্য ঘোষিত হয়ে থাকে। এরপরে ওই যে বিদেশি নাগরিকের বিষয়টা আরেকটু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে 3-তে, ক্লজ 2-এ, 15 অ্যামেন্ডমেন্টে এটা সাবস্টিটিউট করা হয়েছে। আমাদের আগে আমরা দেখেছি যদি বিদেশি নাগরিক হয়, অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তাহলে কিন্তু এরপরে এটা 15 অ্যামেন্ডমেন্টে একটু পরিবর্তন আনা হয়েছে, notwithstanding anything contained in subclause C of clause 2
of this article, if any person being a citizen of Bangladesh by birth, বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক, acquires the citizenship of foreign state, কোন বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, and thereafter such person, এবং পরবর্তীতে সে যদি ওই যে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে ওটা যদি সে পরিত্যাগ করে, in the case of dual citizenship gives up the foreign citizenship, ওই দ্বৈত নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে আবার অন্য দেশের নাগরিকত্ব মানে গ্রিন কার্ড পাইলো, সিটিজেনশিপ পাইলো, ওইটা লন্ডনের ইউকের নাগরিক থাকা অবস্থায়, আমেরিকান সিটিজেনশিপ লাভ করা অবস্থায় থাকা অবস্থায় বাংলাদেশে ইলেকশন করতে পারবে না যদি না আমেরিকান সিটিজেনশিপ সে পরিত্যাগ করে। ডুয়েল নাগরিক থাকা অবস্থায় পারবে না, বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে পারবে না, আগে এটা বলা হয়েছিল। পরে বলা হচ্ছে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলেও পারবে যদি সে বিদেশি নাগরিকত্বটা পরিত্যাগ করে, সে যদি সারেন্ডার করে, আমেরিকার কাছে সে বলল যে আমি আমার আমেরিকান নাগরিকত্ব আমি কি করলাম, গিভ আপ, আমি এটা ত্যাগ করলাম। তারপরে টুতে বলা হয়েছে ইন আদার কেসেস এগেইন অ্যাকসেপ্ট দ্য সিটিজেনশিপ অফ বাংলাদেশ, অন্য ক্ষেত্রে যদি সে আবার বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, কেউ বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে চিরতরে চলে গেল, আবার ওখানে পরিত্যাগ করে চিরতরে বাংলাদেশে চলে আসলো, অথবা আপনার বাই বার্থ কেউ আমেরিকান সিটিজেনশিপ পরে এসে সে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলো, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ওই বিদেশি নাগরিকের ব্যাপারে যে রেস্ট্রিকশন সেটা শিথিলযোগ্য, এটা বলা হয়েছে। অর্থাৎ এই দুইটি ক্ষেত্রে যদি হয়, বিদেশি নাগরিকত্ব যদি সারেন্ডার করে আবার বাংলাদেশের নাগরিকত্ব যদি গ্রহণ করা হয়, তাহলে তাদেরকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা হবে না। তারপরে 66 তে এই মানে আমরা লাভজনক অফিস, রাষ্ট্রের লাভজনক অফিস থাকলে পার্লামেন্ট নির্বাচন করতে পারবে না, কিন্তু লাভজনক অফিসের মধ্যে যদি রাষ্ট্রপতি, এগুলি তো হচ্ছে রাজনৈতিক পোস্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, দা স্পিকার, স্পিকার অর ডেপুটি স্পিকার, মিনিস্টার অফ স্টেট অর ডেপুটি মিনিস্টার, এই যে মন্ত্রী থাকা অবস্থায় আমাদের যে নির্বাচনের যে কি সংশোধনী, বর্তমানে আগে তো পার্লামেন্ট ভেঙে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো বা আর কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে, কিন্তু উন্নত গণতান্ত্রিক দেশে দেখা যাচ্ছে ক্ষমতা কখনো অনির্বাচিত ব্যক্তিদের হাতে দেওয়া হয় না, যে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকবে, তবে তাদের ক্ষমতাটা নির্বাচনকালীন খর্ব করে দেওয়া হবে, ইলেকশন কমিশনকে শক্তিশালী করে ইলেকশন কমিশনের মাধ্যমে নির্বাচন করা হবে। তো যদি রাষ্ট্রপতি পদের থেকেই যায়, প্রধানমন্ত্রী পদের থেকেই যায়, এটা অফিস অফ প্রফিট না, লাভজনক পদ না। আমরা এর আগে দেখেছি লাভজনক পদে থাকলে নির্বাচন করতে পারবে না, কিন্তু বলা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এদের পদগুলোকে লাভজনক পদ হিসেবে ওই ক্ষেত্রে বিবেচনা করা হবে না। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? অর্থাৎ লাভজনক পদে থাকলে সংসদ নির্বাচন করা যাবে না, কিন্তু কিছু কিছু লাভজনক পদের জন্য ওই বিধানটা শিথিলযোগ্য, এটা বলা হয়েছে। তারপরে এই ক্লজ 4 66 ক্লজ 4 if any dispute arises as to whether a member of parliament, যদি কোনো বিরোধ উৎপত্তি হয়, কোন সংসদ সদস্য আফটার হিজ ইলেকশন বিকাম সাবজেক্ট টু এনি ডিসকোয়ালিফিকেশন, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড হবেন কিনা, হ্যাঁ, মেনশন ইন ক্লজ 2 তে যে ডিসকোয়ালিফিকেশন গুলো বলেছে, যুদ্ধাপরাধ করেছে কিনা, 2 বছর সাজাপ্রাপ্ত হয়েছে কিনা, হ্যাঁ, as to whether the member of parliament should vacate his seat in pursuant to clause article 70, আর্টিকেল 70 তে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ চলে যাবে, হ্যাঁ, অথবা পদত্যাগ করলে চলে যাবে, এই কথাগুলো বলা হয়েছে। তো বলা হচ্ছে এই যে কারো সংসদ সদস্য পদ চলে গেলেও কিনা, ডিসকোয়ালিফিকেশন সৃষ্টি হলো কিনা, এই বিষয়গুলো
and the dispute shall be referred to the election commission. এগুলো ইলেকশন কমিশন এর কাছে রেফার করা হবে, হ্যাঁ, টু হিয়ার, শুনানির জন্য, and to determine, এবং নির্ধারণ করার জন্য, determine it, and the decision of the commission on such reference shall be final. এবং কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে ফাইনাল। কথা বুঝছেন? কোন সংসদ সদস্যের এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই আমাদের এখানে। মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এখনো পর্যন্ত সংসদে নাই। অশিক্ষিত হলেও করতে পারবে, ইলেকশন করতে পারবে। তবে এই ডিসকোয়ালিফিকেশন কি, ডিসকোয়ালিফিকেশনের মধ্যে পড়েছে কিনা, এই বিষয়গুলো ইলেকশন কমিশন শুনানির মাধ্যমে নির্ধারণ করবে। হ্যাঁ, আপনারা জানেন যে ইলেকশনের সময় এই রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদের কাছে বিভিন্ন রকম শুনানি থাকে। হ্যাঁ, মানে কারো মনোনয়নপত্র বৈধ, বাতিল বা আপিল, এগুলো ইলেকশন কমিশনের শুনানি হয়। তো এই সংসদ সদস্যের ক্ষেত্রেও এই বিষয়গুলো ইলেকশন কমিশন নির্ধারণ করবে আসলে সে ডিসকোয়ালিফিকেশনের মধ্যে পড়লো কিনা, তারপর থাকবে কি থাকবে না। তারপরে ক্লজ 5 এ পার্লামেন্ট মে বাই ল মেক সাচ প্রভিশন as it deemed necessary for empowering the election commission to give full effect to the provision of clause 4. Clause 4 এর ইলেকশন কমিশনের যে ক্ষমতার কথা বলা হয়েছে সেই ফুল পাওয়ার এম্পাওয়ারমেন্টের জন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করে তাকে ক্ষমতা দিবে, এটা বলা হয়েছে। আচ্ছা, 8:12 হয়ে গেছে, আমরা আরেকটা ছোট জিনিস একটু আলোচনা করি, তারপরে আমাদের পরের ক্লাসে মনে হয় আপনারা অ্যাটেন্ড করতে হবে। 67 এ বলা হচ্ছে ভ্যাকেশন অফ সিট অফ দ্য মেম্বার্স। সংসদ সদস্য পদ কখন শূন্য হবে? হ্যাঁ, যদি নির্বাচিত হওয়ার 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে ব্যর্থ হয়, তবে সেই 90 দিন স্পিকার চাইলে শিথিল করতে পারে। তারপরে একাধিক ক্রমে 90 দিন পর্যন্ত যদি কেউ সংসদে অনুপস্থিত থাকে, যেমন এই যে সংসদ বর্জন করতে গিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে বর্জন করেছিল, যখন 90 দিন হয়ে যাবে এর আগ মুহূর্তে তারা একটু করে যোগদান করে পদ বহাল রাখার জন্য আবার অনুপস্থিত থাকা শুরু করেছিল। ওই রাজনৈতিক হিস্ট্রি মনে হয় আপনাদের জানা আছে। কারণ হচ্ছে একাধিক ক্রমে 90 দিন অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। তারপর আপন ডিসলিউশন অফ পার্লামেন্ট, সংসদ কি ভেঙে গেলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। তারপরে 66(2) তে কোনো ডিসকোয়ালিফিকেশন, ওই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে পড়লে একজন এমপি থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা হতে পারে না, যেমন বদি আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরে আরো অনেকজন এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই হ্যাঁ, তো এরকম এমপির বিরুদ্ধে এমপি থাকা অবস্থায় মামলা এবং সেটার 1 বছরের মধ্যে রায়ও হয়ে গেল, তাহলে 2 বছরের সাজা যদি পেয়ে যায় তিনি, তাহলে তো তার এমপিগিরি চলে যাবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে 66(2) তে কোনো কারণে ডিসকোয়ালিফাইড হলে মেম্বারশিপ চলে যাবে। তারপর ইন দি সার্কামস্টেন্সেস অ্যাজ স্পেসিফাইড ইন আর্টিকেল 70, আর্টিকেল 70 তে বলছে কোন একটা দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর ওই দলের যদি তিনি রিজাইন দেয় অথবা ওই দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। হ্যাঁ, তারপরে আপনার একজন সংসদ সদস্য তার নিজ হাতে লিখিত পদত্যাগপত্র স্পিকারকে সম্বোধন করে দিবে, and seat shall become vacant when the writing is received by the speaker. স্পিকার যদি কারো পদত্যাগপত্র গ্রহণ করে থাকে তাহলে তখন থেকে ওই এমপির পদ কিন্তু শূন্য হয়ে যাবে। or if the office of the speaker is vacant to the or the speaker is for any reason unable to perform his function by the deputy speaker, অথবা স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারকে কোন সংসদ সদস্য যদি তার পদত্যাগপত্র দেয় তাহলে তার সদস্যপদ চলে যাবে। আচ্ছা, 68 এ বলা হয়েছে আপনার মেম্বার্স অফ পার্লামেন্ট shall be entitled to such remuneration, allowances, privileges as may be determined by act of parliament, or until so determined by order made by the president. পার্লামেন্ট আইন প্রণয়ন করে তাদের বেতন ভাতা অ্যালাউন্স কিভাবে হবে সেটা নির্ধারণ করবে। যতক্ষণ পর্যন্ত এটা করা না হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আদেশ ক্রমে এগুলো নির্ধারিত থাকবে।
তারপর 69-এ বলা হচ্ছে কেউ যদি শপথ না নিয়ে হ্যাঁ এই কোন পার্লামেন্ট বৈঠকে উপস্থিত হয়ে যায় এবং কার্যক্রমে অংশগ্রহণ করে ভোট দেয়, তাহলে তার প্রতিদিন এরকম কর্মকাণ্ডের জন্য 1000 টাকা করে পেনাল্টি করা হবে এবং সেটা রাষ্ট্রের নিকট তার দায় হিসেবে থাকবে, রাষ্ট্র সেটা আদায় করবে। তারপরে 70-এর বিষয়টা তো আলোচনাই করে ফেলেছি যে দলের বিরুদ্ধে ভোট দিলে কোন দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হলো, দলের সে পদত্যাগ করলো ওই দল থেকে। আমি আওয়ামী লীগ থেকে আমি নির্বাচন করলাম, এমপি নির্বাচিত হলাম, এরপর আমি নির্বাচিত হয়ে কি করলাম, আমি তো বললাম যে দূর আমি তো আসলে কি এই বিএনপি করি, আমি তো নির্বাচিত হওয়ার জন্য নৌকা প্রতীক চেয়েছি। এরপর আওয়ামী লীগ থেকে সে পদত্যাগ করলো, তাহলে কি হবে? রিজাইন ফ্রম দ্য পার্টি। পার্টি থেকে পদত্যাগ করলে তার এমপিগিরি চলে যাবে। যেই দলের প্রতীক নিয়ে নির্বাচিত হলো ওই দল থেকে সে পদত্যাগ করতে পারবে না সংসদ সদস্য পদ রক্ষা করার জন্য হলে, রক্ষা করতে চাইলে। আবার ওই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তখনও চলে যাবে। তো এখন একটা স্যার যদি স্যার সদস্য পদ না নেয়, ওই দিন দেখলাম স্যার ওই গোলাম মওলা রনি উনি বলতেছে উনি বিএনপি থেকে কিনে নেয়, সদস্য হয় নাই, কোনো লিখিত সদস্য না উনি। হ্যাঁ, তো এখন উনি যদি স্যার নির্বাচিত হতো, প্রাথমিক সদস্য পদের কথা বলা হয়নি না। আচ্ছা, দলীয় কোনো সদস্য পদ নাই, কিন্তু হঠাৎ করে কোনোদিন দল করে নাই এমন একজন ব্যক্তিকে দল নির্বাচিত হওয়ার জন্য এনে নির্বাচন মনোনয়ন দিতে পারে না। দেখা গেল যে সারা জীবন রাজনীতি করছে এমন মানুষ পায় নাই, হঠাৎ করে একজনকে এনে দাঁড় করাই দিল, মনে হয়েছে তাকে দিলে নির্বাচিত হবে। তো দলীয় সদস্য পদ ওটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যখন একটা দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত করলাম, ওই দল থেকে নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে আমি পদত্যাগ করতে পারবো না, আমার ওই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি ভোট দিতে পারবো না। এখন এই 70 অনুচ্ছেদ নিয়ে আর্টিকেল 70 নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। এটা কি মৌলিক অধিকার হরণ করে কিনা, মৌলিক অধিকার হরণ করে কিনা, আপনি এটার পক্ষে বিপক্ষে যুক্তি দিবেন। স্যার দল যদি স্যার সাসপেন্ড করে তাকে, মানে যিনি নির্বাচিত হবেন তাকে যদি দল সাসপেন্ড করলে, তাহলে তো দল সাসপেন্ড করলে সেক্ষেত্রেও এটা তো দল সাসপেন্ড করলে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নিবে, হয়তো এটা একটা প্রক্রিয়াগতভাবে আস্তে ধীরে ধীরে হবে। কিন্তু এখানে স্পেসিফিক্যালি যে কথাটা বলেছে, তিনি যদি দল থেকে বের হয়ে যান, দল সাসপেন্ড করার কথা না স্পেসিফিক্যালি বলে নাই, তিনি যদি পদত্যাগ করে বের হয়ে যান, আমি নির্বাচিত হওয়ার জন্য আমি ধানের শীষ প্রতীক নিলাম, এরপর নির্বাচিত আমি পার্লামেন্ট মেম্বার হয়ে গেছি, এরপর আমি আবার বিএনপি থেকে পদত্যাগ করলাম, তাহলে এটা হবে না। আবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। এখন এইটা একটা প্রশ্ন আসে, সংবিধানের 70 অনুচ্ছেদ কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে বা মৌলিক অধিকার বা মতামতের পরিপন্থী? আপনি কি মনে করেন? হ্যাঁ, তাহলে এটার পক্ষে বিপক্ষে আপনার মতামত, যদিও আর্টিকেলটা খুব ছোট, কিন্তু এটার পক্ষে বিপক্ষে আপনি অনেক এক্সপ্লেইন করে অনেক কিছু লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা পড়লাম, কিভাবে পার্লামেন্ট গঠিত হয়, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা কি, তারপরে কখন একজন সংসদ সদস্য পদ হারাতে পারেন, তারপরে হচ্ছে সংরক্ষিত আসন ওনারা কিভাবে নির্বাচিত হন, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, অথবা আমাদের বাংলাদেশ সংসদ সম্পর্কে যা জানেন লিখেন, এরকম বিভিন্ন প্রশ্ন হতে পারে। তো আমরা আর্টিকেল 70-তে আমরা আমাদের আজকের লেসন শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা 71 থেকে পড়বো। আপনারা নেক্সট 69 তো স্যার ক্লিয়ার হয় নাই স্যার, 69টা যদি আর একটু স্যার যদি বিস্তারিত ভাবে হ্যাঁ, বলতেন স্যার। 69 আচ্ছা একটু করে বলি। 69 পেনাল্টি ফর মেম্বার্স সিটিং অর ভোটিং বিফোর টেকিং ওথ। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার 90 দিনের মধ্যে তাকে শপথ নিতে হবে। এখন কেউ ধরেন শপথ নিল না, দেশের বাইরে ছিল, ইচ্ছে করে নিল না, বা
মানে ইয়েতে নিল না, এই অজ্ঞতাবশত নিল না। শপথ কারা কারা নিল এগুলিতে একটা রেকর্ড থাকে। শপথ না নিয়ে তিনি যেহেতু তিনি এমপি নির্বাচিত হয়েছে, তিনি ঢুকে গেল সংসদে, ওখানে ভোট দিল, হ্যাঁ ভোট না ভোট, প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলেন, প্রস্তাবের বিপক্ষে থাকলে না বলেন, উনি ভোটও দিল। তাহলে এরকম যদি হয়, শপথ না নিয়ে যদি সে সংসদে ঢুকে কার্যক্রমে অংশগ্রহণ করে, তাহলে একদিনের জন্য 1000 টাকা করে তাকে জরিমানা করা হবে। এখন ক্লিয়ার হয়েছে আপনার কাছে? স্যার এখন উনি স্যার কখন হবে ওটা কি স্যার উনি আবার শপথ গ্রহণ করতে পারবেন পরবর্তী? পারবে যদি শপথ গ্রহণ ব্যতি রেখে পরে আবার উনি শপথ গ্রহণ করতে পারবে। 90 দিনের বিষয়টি আবার শিথিল করবে বলছে না ওখানে 66-এ, 90 দিনের মধ্যে আপনার শপথ গ্রহণ করতে বলছে, কিন্তু এটা আবার চাইলে স্পিকার এটাকে শিথিল করতে পারবে, এটাও বলা হয়েছে। তো অর্থাৎ শপথটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, শপথ না নিয়ে যেন কেউ অধিবেশনে বসে ডিস্টার্ব না করে, এটা বলা হয়েছে আর কি। ঠিক আছে, আমরা আজকে এখানে রাখি তাহলে, আপনাদের পরের ক্লাসে সময় হয়ে গেছে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।